চোখে মুখে একরাশ বিরক্তির চাপ নিয়ে 2 ঘন্টা ধরে পড়ার টেবিলে বসে আছি আমি। টানা 2 ঘন্টা বসে থাকায় ঘুম চলে আসছে আমার। যেই টেবিলে মাথা রেখে ঘুমোতে যাই এমনি মাথায় স্কেলের বাড়ি পড়ে আমার। মার খেয়ে বাধ্য মেয়ের মতো আবারও বই নিয়ে পড়তে বসে যাই। এত বিরক্তি থাকা সত্ত্বেও কুমির ছানার নিষেধে এখান থেকে উঠতে পারছি না আমি। সেই কখন থেকে অঙ্ক কষেই যাচ্ছি কিন্তু কিছুতেই পারছি না। আরে বাবা, অঙ্কে আমার মন থাকলে তবে তো পারব। এই কথাটা কখন থেকে কুমির ছানাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। দ্য গ্রেট কুমির ছানা ওরফে আদি বায়মান রৌদ্র, যিনি বর্তমানে আমার টিচারের পদে নিয়োজিত আছেন। কোনো টাকা পয়সা দেই না, তবুও পোড়ায় থুককু প্যারা দেয়। আমাদের এনগেজমেন্টের পর ভেবেছিলাম একটু হলেও আমায় ভালোবাসবে আর কখনো এমন রুড বিহেভ করবে না, কিন্তু আমি যা ভাবি হয় তার উল্টো। এই পড়াশোনার জন্য ইচ্ছামতো শাসায় আমায় কখনো কখনো গায়েও হাত তুলে। কি দেখে যে এই কুমির ছানাকে ভালোবেসেছি আমি আল্লাহই জানে। অনেকগুলো অঙ্ক কষে খাতাটা ধরিয়ে দিলাম কুমির ছানার হাতে। আমার খাতায় একবার তাকিয়ে কুমির ছানার মুখের ধরন সাথে সাথে পাল্টে গেল। ঠাসস করে আবার সেই স্কেলের বাড়ি পড়ল আমার গায়ে, বার খুব জোরেই মেরেছে আমায়, খুব লেগেছে। উফফ, এইটা কি রে বুচি? এই তোকে আমি অঙ্ক শিখিয়েছি। এতক্ষণ ধরে বুঝানোর পরও সেই একই ভুল বলে গাল টেনে ধরল আমার। এবার চোখের পানি আটকে রাখতে পারলাম না, আমি ভ্যা ভ্যা কেঁদেই দিলাম। মারিস না প্লিজ, আর ভুল হবে না। ছাড় বলছি, খুব লাগছে আমার। দেখ ব্যথা পাচ্ছি। আমাকে ছেড়ে দিয়ে এরপরও তোকে মারব না। কি লিখেছি সেগুলো হুম। এতবার বুঝানোর পরও বুঝিস না কেন? আমাকে রাগিয়ে কি লাভ হয় তোর বলতো? দেখ, আমার সামনে ঢং করিস না, আমি জানি তোর এতটাও লাগেনি। ভ্যা ভ্যা, তুই আমায় একটুও ভালোবাসিস না। ভালোবাসলে এভাবে মারতে পারতিস না। এইটুকু পড়ার জন্য এভাবে মারলি। দেখ গাল কেমন লাল হয়ে গেছে। আমাকে ভালোবাসার কথা বলে উইক করতে পারবি না। এখন পড়ার সময় পড়বি, নো ভালোবাসাবাসি। তাই এসব নাটক না করে আবার অঙ্কটা কর। না, আমি অঙ্ক কষব না। যতক্ষণ পর্যন্ত আমার লাল হওয়া গালে পাপ্পি না দিচ্ছিস, আদর না করছিস, ততক্ষণ পর্যন্ত অঙ্ক করব না। হুমম, চুপ অপ বুচি। খালি ফালতু ভাবনা মাথায় চক্কর মারে, তাই না? না তো আমি পাপ্পি দেব, আর না তো তুই অঙ্ক না করে থাকবি। জানিস তো আমি রেগে গেলে কি হবে, তাই আমাকে না রাগিয়ে চুপচাপ অঙ্ক কর। আমি অঙ্ক করব না। শুনতে পাচ্ছিস তুই? যতক্ষণ পর্যন্ত আমায় পাপ্পি না দিচ্ছিস ততক্ষণ করব না। এবার তুই আমায় মারবক, যা ইচ্ছা তাই কর। সত্যি পাপ্পি না দিলে অঙ্ক করবি না তো? এবার কোথায় যাবে চান্দু? আজকে তোমায় আমাকে পাপ্পি দিতেই হবে। আজকে নো ছাড়াছাড়ি। বেশ খুশি হয়েই নিশ্চিন্ত মনে বসে আছি আমি। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে রৌদ্র ভাইয়া। আমি চোখ বুজে বসে আছি। হঠাৎ গালে ব্যথা অনুভব হতেই চিৎকার দিয়ে উঠলাম আমি। এক হাতে আমার মুখ চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলে উঠল কুমির ছানাত্রভাবে, কাকের মতো কাকা করে আমার মাথা খাস না তো। চিৎকার করার মতো এমন কি কিছু হয়েছে হুমম? ওই ছাড় আমায় বেটা রাক্ষস। আমাকে খেয়ে ফেলে আবার বলছিস আমি চেঁচাচ্ছি কেন? এভাবে আমাকে ধোঁকা দিতে পারলি? হুহুহু। ও ফুপ্পি গো, তুমি দেখে যাও, তোমার রাক্ষস ছেলে আমায় খেয়ে ফেলল। আবার চেঁচাচ্ছিস? আর যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয় তাহলে আরেকটা কামড় দিব। কি লাগবে নাকি এমনি চুপ করবি? না না, লাগবে না। এই দেখ, আমি মুখে আঙ্গুল দিয়ে বসে আছি। এখন মুখে আঙ্গুল দিয়েছি। শালা রৌদ্রের বাচ্চা রৌদ্র, আজকে যদি সবার সামনে তোর বেইজ্জতি না করতে পারি তাহলে আমার নামও বুচি পেচি থুককু রোজা নয়। ওই বুচি কি ভাবছিস?
নিশ্চয় আমাকে বেকায়দায় ফেলার নতুন কোনো মতলব আঁটছিস। ভ্রু কুচকে কি তাই তো? না না, আমি এমন কিছু ভাবছি না। এই ভাইয়া দেখ না, গালটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কেমন লালো হয়ে গেছে। এই দেখ আমার ঘুমও পাচ্ছে। আজকের মতো আমায় ছেড়ে দে, তোর 4টা পায়ে ধরি। 4 পা? সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে 4 পা কোথায় পেলি? আরে তুই তো কুমির ছানা, তোর পা তো মানুষের মতো 2 পা হবে না, 4 পা হবে। তাই বলছি তোর 4 পায়ে পড়ছি, প্লিজ আমায় ছেড়ে দে। কি বললি আমায়? আমি কুমির ছানা, আমার 4 পা তাই না? দাঁড়া দেখাচ্ছি তোকে। মাগো কুমির ছানা খেপেছে, রোজা পালা। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। আমার পেছনে পেছনে ছুটছে রৌদ্র ভাইয়া। ড্রয়িং রুমে আঙ্কেল আর ফুপ্পি বসে গল্প করছেন। উনাদের একসাথে দেখে আঙ্কেলের পেছনে লুকালাম আমি। ভাইয়াও এসে দাঁড়িয়ে পড়ল ফুপ্পির কাছে। আমাকে এভাবে দেখে বিরক্ত নিয়ে বলে উঠলেন ফুপ্পি, তোরা কবে বড় হবি বলতো? এখনো মারামারি করিস বাবা, তোরা আমায় একটু শান্তি দিবি না তাই না? আমি কখন মারামারি করলাম ফুপ্পি? আমি তো তোমার লক্ষ্মী মেয়ে, আমি মারামারি করতে পারি, তোমার ছেলেই তো আমাকে শুধু মারে। ঠোঁট উল্টে, হুম মা আমি জানি তো, তোমার মতো মেয়ে হয় না। দুজনেই এক, আর আমাকে বুঝাতে হবে না। এই রোজা তোর গাল লাল কেন? কি হয়েছে? রৌদ্র তোকে থাপ্পড় মেরেছে নাকি? এটাই সুযোগ কুমির ছানাকে বেইজ্জত করার। দেখ চান্দু আমি কি করি। রৌদ্র, না নামা, আমি কিছু করিনি। 3 ঘন্টা ধরে অঙ্ক বুঝাচ্ছি কিন্তু কিছুতেই বুঝছে না, সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছিল। এই ভাইয়া তুই এত মিথ্যাবাদী কেন রে? সত্যি বলতে এত ভয় পাস কেন? আঙ্কেলও কি সত্যি রোজা মা? কি করেছে রৌদ্র? চোখের ইশারায় বারবার আমাকে না বলছে ভাইয়া, কিন্তু মুই তো শুনছি না। আসলে আঙ্কেল ভাইয়া আমাকে কিস করেছিল, আর তারপর আমি বলেছিলাম এসব করতে নেই, তাই রেগে মেগে আমার গালে কামড়ে দিল। এখন আবার বলছিল কিসি দিতে, তাই আমি দৌড়ে পালিয়ে এসেছি। কথাটা বলেই জিহ্বায় কামড় কাটলাম আমি। ছি, কি বলে ফেললাম। আবার খুশিও হচ্ছি আমি। এখন মজা বুঝো। আমার কথা শুনে চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো রৌদ্র ভাইয়া। তাতে কি এখন আমি সেফ? যত ইচ্ছা রাগ কর, কিন্তু আমায় কিছুই করতে পারবি না। হু। ফুপ্পি আর আঙ্কেল মুখ চেপে হাসছেন। ভাইয়া পারছে না আমায় গিলে খেতে। ওই বুচি, আমি কখন বললাম তোকে কিসি দিব? তুই তো ছ্যাচড়ার মতো আমার কাছে চাইছিলিস, আর এখন আমার কথা বলছিস বেয়াদব মেয়ে। এ মা, ছি ছি, তুই এত খারাপ। এভাবে নিজের কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য আমার উপর দোষ চাপাচ্ছিস? ছি। চুপ করবি নাকি গলা চেপে ধরব নির্লজ্জ কোথাকার? থামো বাবা, এত বকাবকির কিছু নেই। আমি বুঝে গেছি। মেয়েটা কি চেয়েছিল, একটা কিসি তো দিয়ে দিলেই পারতিস। পর তো নয়, ইন ফিউচার তোরই তো বউ হবে নাকি? এভাবে কামড়ানোর কি খুব দরকার ছিল? দেখ তো মেয়েটার গাল কেমন টকটকে লাল হয়ে গেছে। এবার থেকে যখন চাইবে দিয়ে দিস, না চাইলেও মাঝে মাঝে নিজে থেকে দিয়ে দিস বলে শুকনো কাশি দিয়ে চলে গেলেন আঙ্কেল। উনার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। বাবা ছেলেকে বলছে কিসি দেওয়ার কথা, ওয়াও কি রোমান্টিক। উনি আর ছেলেটা দেখ শালা আনরোমান্টিক। আচ্ছা, এ কি আমার শ্বশুরের ছেলে নাকি কুড়িয়ে পাওয়া হুম হলে হতেও পারে। ড্যাড তু, তার আগেই চলে গেলেন উনি। ড্যাড আমায় এসব বলল, ছি, সব এই নির্লজ্জ মেয়েটার জন্য হয়েছে। ড্যাড আর মোমের সামনে কি লজ্জায় ফেলল আমায়। তোকে আমি দেখে নিব বুচি, চোখের ইশারায় থ্রেড দিয়ে চলে গেলাম আমি। আমার ধমকে মহারানীর কোনো হেলদোলি নেই। রোজা, এবার থেকে ওর কাছে আর কিছু চাস না। আমার ছেলেটা এমনই।
যখন তোর যা চাই ওর কাছে নাচে তুই না হয় আদায় করে নিস। না মানে আমি এটা বলতে চাইছি ওই কিসি টিসি আর কি তুই ওকে না বলে নিজেই দিয়ে দিস বুঝলি। আচ্ছা আমি আসছি। হালকা হেসে আঁচল দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেলেন ফুপ্পি। এখন মহা চিন্তায় পড়লাম আমি যার বাবা মা এই বয়সে এখনও এত রোমান্টিক কথা বলে তাদের ছেলে ইয়াং হয়েও এই কুমির ছানা এত আনরোমান্টিক হলো কি করে। হাউ ইজ পসিবল। অন্ধকার রুমে একা একা বসে আছি আমি। রাতের খাবারও খাইনি। কিছুই ভালো লাগছে না আমার। প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার উপর আজকে আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আম্মু আব্বু ভাইয়া সবার সাথে কতদিন দেখা হয় না আমার। ভাইয়ার সাথে কতদিন ঝগড়া করি না, মারামারি হয় না। লাইট অফ করে চুপচাপ শুয়ে আছি আমি। লাইট অন থাকলে যেন ব্যথাটা আরও তিনগুণ বেড়ে যাচ্ছিল আমার। হঠাৎ রুমে আলো দেখে ভাবনায় ছেদ পড়ল আমার। কে লাইট অন করেছে? প্লিজ নিভাও, এটা আমি ঘুমাবো। আমার পাশে এসে বসল ভাইয়া। এখন কিসের ঘুরিম বুচি? খেতে আসিস নি কেন হুম? এমনিতে তো একটু দেরি হলেই বাড়ি মাথায় নিস, আমার প্লেট থেকে ভালো মন্দ তুলে খাস, তাহলে আজ কি হলো? দেখ ভাইয়া, আমার ভালো লাগছে না। তোর সাথে ঝগড়া করার কোনো মুডও আমার নেই, তাই প্লিজ আমাকে ডিস্টার্ব না করে চলে যা তুই। করুণ কণ্ঠে। কি হয়েছে বুচি? এভাবে কেন কথা বলছিস? শরীর খারাপ লাগছে বলে কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা চেক করতে লাগলো ভাইয়া। না, জ্বর নেই তো। তাহলে কি হয়েছে বল আমায়। তেমন কিছু না, ওই একটু মাথা ব্যথা করছে। তুই লাইট অফ করে চলে যা, দেখবি সকালে আমি একদম ফিট হয়ে যাব। চুপ কর। আমি কি করব না করব তা তোকে আমায় বলে দিতে হবে না। তুই থাক, আমি তোর খাবার নিয়ে আসছি। খাবার খেয়ে ঔষধ খেলে তুই ঠিক হয়ে যাবি। না ভাইয়া, আমি খাবো না। আমার খেতে মন চাইছে না। তুই প্লিজ আমায় জোর করিস না প্লিজ। কিছুক্ষণ ভেবে ঠিক আছে, তাহলে তুই চোখ বন্ধ করে শুয়ে থাক, আমি তোর মাথা টিপে দিচ্ছি, দেখবি ভালো লাগবে। আচ্ছা, ঔষধ খেয়েছিস? আমি চুপ করে আছি, খাইনি বললেও বকবে, খেয়েছি বললেও বিশ্বাস করবে না। এর চেয়ে নীরব থাকাই ওম। যা ভাবার বুঝার বুঝে নিক। আমি ঠিক ধরেছি, খাসনি তাই তো? তোকে নিয়ে আমি কি করব বলতো? এত কিছু করতে পারিস অথচ নিজের খেয়াল রাখতে পারিস না। এই ধর, এটা খেয়ে নে। আমি খাবো না বললাম তো, এমনি সেরে যাবে। চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে রৌদ্র ভাইয়া। ওর চোখে রাগ স্পষ্ট, তাই কথা না বাড়িয়ে খেয়ে নিলাম। এই তো গুড গার্ল, এবার শুয়ে পড়। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছি আমি। ভাইয়া মাথা ম্যাসেজ করে দিচ্ছি আমার। এখন অনেকটা ভালো লাগছে। ওর হাতের স্পর্শে মাথা ব্যথা কেমন উধাও হয়ে গেল মুহূর্তেই। যাই বলি না কেন, আমার আনরোমান্টিক বরটার হাতে কিন্তু জাদু আছে। কি রে, এখন কেমন লাগছে? ব্যথা কিছুটা কমল? হুম, কিছুটা না, একদম সেরে গেছে। এবার তুই গিয়ে শুয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ি। আমাকে তাড়ানোর এত তাড়া কেন হুম? আমি থাকলে প্রবলেম কি? আচ্ছা, সত্যি তোর মাথা ব্যথা করছিল নাকি আমাকে দিয়ে মাথা টিপানোর ধান্ধা হুম? অবশ্য হতেই পারে, কারণ আগে তো তোকে দিয়ে এসব কাজ করাতাম। তুই যেই বিচ্ছু মেয়ে, এখন হয়তো আমার উপর শোধ তুলছিস। এক ঝটকায় হাত সরিয়ে যা, শর্ত। তোর কেয়ার লাগবে না আমার। কুমিরের বাচ্চা কুমির, এইটুকু মাথা টিপে বলছিস আমি শোধ নিচ্ছি? যা চাই না কিছু। আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন তুই? আমি তো মজা করছিলাম। আমি তো জানি আমার কেয়ার তোর কত ভালো লাগে। এই যে আমাকে দিয়ে মাথা টিপাচ্ছিস, তার কারণ আমি জানি না ভেবেছিস সব জানি আমি। কি জানিস তুই?
সব আমার স্পর্শ পাওয়ার জন্য, আমাকে কাছে পাওয়ার জন্য। তোর ফন্দি মাথা ব্যথা কিচ্ছু না, এটা শুধু বাহানা। মুচকি হেসে, শয়তান উগান্ডার বান্দর গিরগিটি টিকটিকি কুমিরের বাচ্চা শকুন অহহ সরি কুমিরের বাচ্চা তো শকুন হয় না কুমিরিয়া তোর স্পর্শ পেতে বই গেছে আমার। যা বের হ আমার রুম থেকে। বাবারে বাবা, তুই এত বকাঝকা করতে পারিস, ছি আমি তো ভাবতেই পারিনি এভাবে আমায় বকতে পারলি। হুম পারলাম, তোকে বকা ছাড়া আর কিছু দেওয়া যায় না। সত্যি যায় না? না বকে মাঝে মাঝে আদরও তো করতে পারিস নাকি? আদর আর তুই হুহ। ঠিক আছে আমিই করছি বলে কপালে চুড়িমো এঁকে দিল আমায়। যা ঘুমিয়ে পড়, আমি আসছি বলেই চলে গেল ও। আরে কুমির ছানা আমায় আদর করল সত্যি, এটা লাভ ইউ কুমির ছানা। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছি আর টিভি দেখছি আমি। হঠাৎ খুব পরিচিত কারো গলা শুনে পেছনে ফিরে তাকালাম আমি। লোকটাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। হাইট 6 ফুট হবে, ফর্সা গায়ে ব্ল্যাক ব্লাজার, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, চুলগুলো কুচকুচে কালো। এই লুকে অসাম লাগছে উনাকে। এই যে পিচ্ছি, কি করো হুমম? ভাইয়াকে দেখে আপনি কখন এলেন? ঠোঁট উল্টে এতদিন পর পিচ্ছির কথা মনে পড়ল। এই তো মায় এলাম। সরি পিচ্ছি, কাজের প্রেসারের জন্য আসতে পারিনি। তুমি রাগ করো না প্লিজ। এই দেখ আমি কান ধরছি বলে কান ধরে দাঁড়ালেন উনি। উনাকে এভাবে দেখে হেসে উঠলাম আমি। ঠিক আছে আর কান ধরতে হবে না। তবে পিচ্ছি আজ আমি একা নই, সাথে আরেকজন এসেছে। কে ভাইয়া? একটু পরই রুমে ঢুকলো একটা মেয়ে। ভাইয়ার পেছনে দিক দিয়ে আসায় মুখটা ক্লিয়ার দেখতে পারছি না আমি। বেগুনি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি আর ঠোঁটের কোণে হাসি, এতটুকু দেখেই মেয়েটাকে খুব মায়াবী লাগছে। হালকা পাতলা শরীর নিয়ে হেলে দুলে আমার সামনে দাঁড়ালো সে। আরে লাবু তুই? অবাক হয়ে, আপনারা দুজন আমাদের বাড়িতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দৌড়ে গিয়ে লাবুকে জড়িয়ে ধরলাম আমি। লাবুও জড়িয়ে ধরল আমায়। ওদের দুজনকে দেখে খুব এক্সাইটেড আমি। আমার খুশি যেন ধরছেই না। এতদিন পর বেস্ট ফ্রেন্ডকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা আমি। আমার চিৎকার চেঁচামেচি শুনে ফুপ্পি বেরিয়ে এলেন রুম থেকে। চশমা ঠিক করতে করতে বলে উঠলেন, কে এসেছে রোজা? তুই এত চেঁচামেচি করছিস যে? আমি কিছু বলার আগেই বলে উঠলেন, লাবিব ভাইয়া মামুনি আমরা, বলে ফুপ্পির পায়ে হাত দিয়ে সালাম করল দুজনে। দুজনের থুতনি ধরে চুমো খেলো ফুপ্পি। আমার বৌমা নিয়ে আসবি আগে বলবে ভাবে হুট করে নিয়ে আসলি, এটা তুই মোটেও ভালো করিসনি। চল বসবি তোরা। মামুনি তুমিও পিচ্চির মতো রাগ করো না প্লিজ, আসলে ড্যাড চাইছে না এই বিয়েতে দেরি হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা দিতে, আর আগামীকাল বিয়ের ডেট ফিক্সড করা হবে। তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। তুমি তো জানো মামুনি তোমরা ছাড়া আমার কেউ নেই। আর বলতে হবে না, এসব কথা বলতে নেই। ভাইজান এটা খুব ভালো করেছেন, উনার সাথে আমিও একমত। ঘরের লক্ষ্মী যত তাড়াতাড়ি সম্ভব ঘরে নিয়ে আসা উচিত। আমিও আমার রোজাকে খুব তাড়াতাড়ি ঘরে তুলব। আচ্ছা শোন, আমার একটা আবদার আছে, প্লিজ ফেলিস না। কি আবদার মামুনি? তুমি একবার বলে দেখ, কখনো ফেলব না। আজ পর্যন্ত তুমি আমায় কিছু বলেছ আর আমি শুনিনি, এমন কি হয়েছে নাকি? না তা হয়নি। আর আজও আমার বিশ্বাস আছে আমার কথা তুই ফেলবি না। আমি চাই তোর বিয়েটা এই বাড়ি থেকেই হোক। কারণ রৌদ্র আর তুই, আমি দুজনকেই আমার নিজের ছেলে মনে করি। তাই আমার বড় ছেলের বিয়ে আমি এ বাড়ি থেকেই দিতে চাই, প্লিজ তুই আপই করিস না। এটা বলছো মামুনি? এখানে আপই করার কি আছে? বরং এটা হলে আমারই অনেক ভালো লাগবে।
কারণ কি জানো মামুনি, আমার মা তো নেই, আর উনি যা যা করতেন তুমিও তাই তাই করবে। তখন আমার এটা মনে হবে মা আছে, কারণ তোমার মাঝেই যে আমি আমার মাকে খুঁজে পাই। এই তো আমার সোনা ছেলে। আমি জানতাম তুই আমার কথা ফেলবি না। এবার আমি আমার ছেলের বিয়ে খুব ধুমধাম করে দেব। কেন শুধু শুধু মন খারাপ করছিস? তুই দেখিস লাবিব, আমি তোর বিয়েতে কোনো ত্রুটি রাখব না। আপা যা যা করতেন তার সবটাই করব আমি, কোনো খামতি থাকতে দেব না। আচ্ছা মামুনি, তোমার যা ইচ্ছা হয় করো। এবার বলো আমাদের রোদ কোথায়? আমার জানা মতে তো দুজনে সবসময় একসাথে থাকে আর ঝগড়াঝাটি মারামারি করতে থাকে, তা আজ রোদ কোথায়? ওকে দেখছি না। সাথে দরজার পাশ থেকে রোদ ভাইয়ার গলা ভেসে উঠল, সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন ও। এই যে আমি হাজির। ভাইয়া, এটা কিন্তু তুমি ভুল বলছো, আমি মোটেও ঝগড়া করতাম না। এখন একটু আধটু করি, আসলে ঝগড়ুটে মেয়েদের সাথে থাকলে যা হয় আর কি। তবে বেশি না, এই একটু ব্যাসের, বেশি কিছু নয়। ভাইয়ার কথা শুনে বিষাক্ত সাপের মতো ফুস করে উঠলাম আমি। কি বললি তুই? আমি ঝগড়া করি? ঝগড়ুটে? আর তুই কি রে হুমম, দুধে ধোয়া তুলসী পাতা? তুই কি এখন অন্ধ হয়ে গেলি নাকি রে বুচি? একটা জলজ্যান্ত ছেলেকে বলছিস তুলসী পাতা? না না, আমি তুলসী পাতা নই, আমি আদি বায়মান রোদ। তুই আমায় ঝগড়ুটে প্লাস অন্ধ বললি? শালা কুমিরের বাচ্চা কুমির, তোকে আমি এখন লবণ মরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাব। তুই মানুষ না, তুই খচ্চর কুমির ছানা। নিজে ঝগড়ুটে হয়ে এখন সবার সামনে ভালো সাজার অভিনয় করছিস, তাই না? হয়াচ্ছি তোকে ভালো। সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি যেন বলে ফেলেছি আমি, যা বলা একদম উচিত হয়নি আমার। দেখেছ ভাইয়াকে ঝগড়ুটে? আমি মায় একটা কথা বলেছিলাম, তার বিপরীতে ও আমায় কয়টা কথা শোনালো। এরপরও কি বলবে আমি ঝগড়া করি? লাবিব, তুই যাই বলসি না কেন রোদ, আমি এসবে বিশ্বাস করি না। আমার পিচ্চি একদম ঝগড়াটে না, খুব ভালো মিষ্টি একটা মেয়ে। শুধু রেগে গেলে একটু আধটু কথা শোনায়, এই আর কি। ভাইয়া, আপনিও ওই কুমির ছানার সাথে তাল মিলাচ্ছেন। ইনডিরেক্টলি আমায় ঝগড়াটে বলছেন ভ্যাভ্যা। রোদও এই শুরু হয়ে গেল প্যানপ্যানানি। এবার আমাদের বাসায় বন্যা হয়ে যাবে, আর সেই বন্যার পানিতে আমরা সবাই সাঁতার কাটব। বুচি, একটু ফাস্ট কাঁদ প্লিজ। শয়তান ছেলে, আমি কাঁদছি কোথায়? আমাকে থামাবে তা না করে এখন মজা নিচ্ছে। ইচ্ছা করছে গলায় ফাঁসি দিয়ে মারি। মিসেস আয়েশাহরদ, তুই থামো তো, কেন শুধু শুধু আমার মেয়েটাকে কাঁদাচ্ছিস বলতো? এবার চুপ কর। হুম, পিচ্চি কাঁদে না। একটা কথা শোনো, কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন ভাইয়া, তুমি না এখনো বোকা আর পিচ্চিই আছো? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আরে বাবা, পাগলের কথা ধরতে আছে নাকি? রোদ তো এমনই পাগলের মতো বকবক করে, তাই পাগলের প্রলাপ ভেবে বাদ দাও না। চোখ টিপে ভাইয়ার কথায় হেসে উঠলাম আমি। সত্যি তো, ভাইয়া তো ঠিক বলছেন। যাক গে ভাইয়া, বাদ দিন। রোদো ভাই বোন মিলে কি ফুসুর ফুসুর করছো? হুম ভাইয়া, চলে এসো, ওকে একটু কাঁদতে দাও। কাঁদলে নিজেকে হালকা লাগে, ওকেও না থামিয়ে কাঁদতে দাও। চুপ কর তুই। কোথায় আমার পিচ্চি কাঁদছে, থামাবি তা না করে উল্টে আজেবাজে কথা বলছিস। সরি ভাইয়া, এই বুচি পেচির কান্না থামানো আমার পক্ষে ইম্পসিবল। দিনে ৩-৪ বার না কাঁদলে ওর ভালোই লাগে না, তাই এখন আর কান্না থামানোর চেষ্টা করি না। কাঁদতে দেই শান্তিতে, অন্তত কাঁদুক, কি বলো? মুচকি হেসে আমি নীরব শ্রোতার মতো ওর কথাগুলো শুনেই যাচ্ছি। তবুও তোর উচিত ওকে আটকানো। আচ্ছা ছাড়, তাহলে এবার আমরা আসি। লাবিবা, চলো যাওয়া যাক।
ভাইয়া চলে যাবেন শুনেই মনটা খারাপ হয়ে গেল আমার। এক্ষুনি চলে যাবেন ও ভাইয়া, আজকে আমাদের এখানে থেকে যান না প্লিজ। সরি পিচ্চি, রাগ করো না, যেতেই হবে। কিছুদিন পর এসে একদিন থাকবো আর অনেক মজা করব, ঠিক আছে? আচ্ছা চলো আজকে সবাই মিলে আইসক্রিম খেয়ে আসি। ওয়াও গ্রেট, তাহলে চলুন যাওয়া যাক। অনেকদিন পর আইসক্রিম খেতে বাইরে যাব। ওই বুচি এত লাফাস না, আমরা তোকে নিচ্ছি না। চলো ভাইয়া আমরা খেয়ে আসি। ওকে নিলে শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে, তার চেয়ে বাসায় থাক আর রুমের সাথে ঝগড়া করুক। এহহ, তুই বলবি আর শুনবো। তোকে নেব না আমরা, আমি একাই ভাইয়ার সাথে যাব। তুই ঝগড়ুটে, তুই বাসায় থাক আর রুম চেয়ার টেবিলের সাথে ঝগড়া কর। মুখ ভেঙচি দিয়ে যা, ভাগ। আমি বলছি তুই যাবি না তার মানে যাবি না। আমি বলেছি আমি যাব তার মানে যাবই। উফ, অসহ্য আবার শুরু হয়ে গেল। দুজনে একদম চুপ করে থাকো। দুজনের মধ্যে কেউ যাবে না। ফুপ্পি ঠোঁট উল্টো, কোনো কথা বলবে না। রাস্তায় গিয়েও এরকম ঝগড়াই করবে আর লোকে তোমাদের কাণ্ড দেখে হাসাহাসি করবে, তার চেয়ে না যাওয়াই ভালো। এ বাবা, ফেসে গেলাম। মমো আর ঝগড়া করব না, প্লিজ যেতে দাও। মামুনি তুমি চিন্তা করো না, আমি থাকতে আর ওরা ঝগড়া করতে পারবে না। আমি তোমায় কথা সাথে সাথে ভাইয়ার মুখ চেপে ধরলাম। আমি কানের কাছে ফিসফিস করে বলে উঠলাম, প্লিজ ভাইয়া কথা দিয়েন না, আমাদের বিশ্বাস নেই কখন ঝগড়া শুরু হবে, আপনি কেন, আমরা নিজেরাই বুঝতেও পারবো না। আমি চাই না আমাদের জন্য আপনার কিছু হোক। প্লিজ। কাছ থেকে মুচকি হেসে লাবু বলে উঠল, থ্যাঙ্কস রোজ উনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। উনি হয়তো ভুলেই গিয়েছিলেন কাদের সম্পর্কে গ্যারান্টি দিয়ে কথা বলছিলেন। টম আর জেরি কারো কথা শুনে না, যখন যা ইচ্ছা তাই করে। একদম ঠিক বলেছ তোমরা দুজন। আল্লাহ জোর বাঁচা, বেঁচে গেছি। মুচকি হেসে, কি হলো লাবিব, মুখ বন্ধ হয়ে গেল কেন? তুই যাদের সম্পর্কে গ্যারান্টি দিচ্ছিলিস তারা খাবার ছাড়া হয়তো বাঁচতে পারবে, কিন্তু ঝগড়া ছাড়া বাঁচতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা মামুনি, তবুও আমার মুখের দিকে তাকিয়ে পারমিশন দিয়ে দাও প্লিজ প্লিজ। আজ শুধু তোর কথায় ওদের পারমিশন দিলাম। এই যে আপনারা শুনুন, বাইরে যাচ্ছেন, ভালো কথা। ওখানে গিয়ে নো ঝগড়াঝাটি, ঠিক আছে? ফুপ্পির কথায় সায় দিয়ে বেরিয়ে গেলাম আমরা চারজনে। বাইরে আসার পর থেকে ভাইয়ার সাথে কোনো কথা হয়নি আমার। আজ কথা বন্ধ, খুব রাগ করেছি আমি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আইসক্রিম খেতে লাগলাম সবাই। লাবু আইসক্রিম খাচ্ছে তো খাচ্ছেই। ভাইয়া অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। আমার ফুপ্পি, আঙ্কেল, লাবিব ভাইয়া, লাবু সবাই রোমান্টিক, আর আমার কুমির ছানা বরটাকে দেখ কত আনরোমান্টিক। কোথায় আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে তা না, এদিক ওদিক দেখছে আর আইসক্রিম খাচ্ছে। ইচ্ছা করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলি। হারামজাদা কুমির ছানা। কিছুক্ষণ পর লাবু আর ভাইয়া বিদায় নিলেন আমাদের কাছ থেকে। ভাইয়ার যাওয়ার একটু পর নাহিদ আর সিয়াম ভাইয়ার সাথে একঝাঁক তরুণী এসে দাঁড়ালো আমাদের সামনে। এতগুলো মেয়েকে একসাথে দেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। মেয়েগুলো রোদ ভাইয়ার দিকে হা হয়ে তাকিয়ে আছে। এই ছেলেটাকে নিয়ে কোথাও গিয়ে এতটুকু শান্তি পেলাম না আমি। যেখানেই যাই সেখানেই মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ভাল লাগে না আর। মেয়েগুলো হেসে হেসে কথা বলছে ওর সাথে। কিছুটা এগিয়ে ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছি আমি। তখনই নাহিদ ভাইয়া বলে উঠলেন, রোজ কেমন আছো? এই দেখ, তোমার সাথে তো আলাপই হয়নি, ওরা সবাই আমাদের ব্যাচেরই। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। সিয়াম ভাইয়া সকলের সাথে আলাপ করিয়ে দিলেন আমায়। কুমির ছানাও বেশ খুশি মনে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার।
রাগে ফুসফুস করছি কিন্তু মুখ ফোটে কিছু বলতে পারছি না আমি। মেয়েগুলোর সাথে দেখ কত ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বলছে আর আমার সাথে ঝগড়া ছাড়া কথা বলার টপিকই খুঁজে পায় না। দুইটা মেয়ে গা ঘেঁষে বসে পড়ল ওর পাশে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও ওদের সাথে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর ভাইয়ার সাথে হ্যান্ডশিপ করে চলে গেল ওরা। ওদের বিদায় দিয়ে আমার কাছে এসে হাত ধরে দাঁড়ালো। ভাইয়া, এত দূরে দাঁড়িয়ে রেগে আছিস কেন? বাসায় যাবি না? এবার বাসায় চল। এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে রুক্ষ কণ্ঠে বলে উঠলাম আমি। সর আমার সামনে থেকে। তোর ওই হাত দিয়ে আমায় টাচ করবি না। ওই বুচি কি বলছিস? আমার দিকে সন্দেহের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ভাইয়া, আমার হাতে কি হয়েছে? তুই তোর ওই হাত দিয়ে ওই মেয়েগুলোকে স্পর্শ করেছিস। তোর হাতে এখনো ওই মেয়েগুলোর স্পর্শ লেগে আছে। তাই আমাকে ধরবি না। যদি ধরতে হয় তাহলে হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ে আয়। কি হহ, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে বুচি? কি যা তা বলছিস? এসব আমি করতে পারবো না। তাহলে আমায় ধরতে আসবি না। রোজ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। এবার চুপ কর। বাড়াবাড়ির দেখেছিস কি? দেখি কোনো হাত দিয়ে ওদের ধরেছিস। এই হাত দিয়ে, তাই না? দাঁড়া, এবার তোকে মজা বুঝাচ্ছি বলে হাতে কামড় বসালাম আমি। অনেকক্ষণ হাত কামড়ে ধরে রাখার পর ছেড়ে দিলাম আমি। আশ্চর্য, কোনো রিয়াকশনই হলো না। মুখ দিয়ে একটু আহহ শব্দও করল না। সে যাই হোক, এখন শান্তি লাগছে আমার। আমাকে দেখিয়ে ওদের সাথে কথা বলা এবার বুঝো কেমন লাগে। এবার শান্তি পেয়েছিস? সবসময় পাগলামি ভালো লাগে না বুচি। আমারও সহ্যের সীমা আছে, কিন্তু আজ তুই সব সহ্যের সীমা পার করে গেছিস। কি করেছি যার জন্য সবার সামনে আমায় কামড়ে খেয়ে ফেলতে হলো? লোকগুলো কিভাবে দেখছে একবার তাকিয়ে দেখেছিস? অবশ্য তুই এসব দেখতে যাবি কেন? তুই তো রোজ যখন যা ইচ্ছা তাই করবি। কিভাবে সবার সামনে আমাকে ছোট করতে পারিস সেই ধান্দায় থাকিস। ছি বুচি। চোখ ভর্তি এক সমুদ্র পানি নিয়ে দাঁড়িয়ে আছি ভাইয়ার সামনে আমি। তুই আমায় এভাবে সবার সামনে বকছিস ভাইয়া? হুম, বকলাম। কারণ আজ তুই সবকিছু ছাড়িয়ে গেছিস। একবারও আমার হাতের দিকে তাকিয়ে দেখেছিস কি করেছিস? তোর দেখারও কোনো প্রয়োজন নেই, কারণ তুই তো এরাই চেয়েছিলিস আমি কষ্ট পাই। আজ যদি তুই আশায় এসব করতে তাহলে চটকে তোর সব কয়টা দাঁত ফেলে দিতাম আমি। কিন্তু আজকে বাড়িতে নেই, রাস্তায়, তাই ছাড়া পেয়ে গেলি। ভাইয়া খুব রেগে গেছে আমার উপর। সত্যি হাতে অনেকটা লেগেছে ওর। ভাইয়া, তোর খুব লেগেছে তাই না? আমি বুঝতে পারিনি। দেখি হাতটা, হাত ধরে দেখলাম আমি হাত থেকে হালকা রক্ত ঝরছে। ধবধবে ফর্সা শরীরে লালবর্ণ ধারণ করেছে। সরি ভাই। আর একটাও কথা নয়। ফটাফট গিয়ে বাইকে বস, আমি আসছি। ভাইয়া, তোর হাত থেকে রক্ত ঝরছে বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। আজ আমার কান্না দেখেও ফিরেও তাকালো না ও। বাইকে বসে হর্ন দিয়ে চলেছে অবিরত, কিন্তু আমি যাচ্ছি না। কিছুক্ষণ পর আমার হাত ধরে টানতে টানতে বাইকে বসিয়ে দিল ভাইয়া। আমি এখনো কেঁদে চলেছি, কিন্তু এতে ওর কোনো হেলদোলি নেই। ভাইয়া, তোর হাত থেকে রক্ত ঝরছে, তুই ড্রাইভ করতে পারবি না? চল না, তোর হাত স্টপ, ঝরতে দে। এটাই তো তুই চেয়েছিলিস, তাই না? তাহলে এখন অভিনয় করছিস যে? এসব কান্নাকাটি করে আমার মন গলাতে পারবি না বুঝি? ভাইয়া, আমি কোনো অভিনয় করছি না রে। আসলে আমি বুঝতে পারিনি তোর এতটা লেগে যাবে। ভাইয়া, তোর খুব কি লেগেছে? ব্যথা করছে তাই না? আমার কথায় বাঁকা হাসি দিল ভাইয়া। তুই শুধু হাতের ক্ষতটাই দেখলি বুঝি, মনের ভিতরের ক্ষতটা দেখলি না। তুই এখনো কিছুই বুঝিস না। আসলে তুই তো এখনো বাচ্চা আছিস। কোনোদিন আমায় বুঝলি না, আর হয়তো বুঝবিও না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল ভাইয়া।
আজকে ভাইয়াকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি, এটা উচিত হয়নি। খুব বেশি খারাপ না লাগলে এভাবে কথা বলতো না আমার সাথে। আমিই বাকি করব, তখন আমার মাথার ঠিক ছিল নাকি? ভাইয়া এবারের মতো চুপ করে বসে থাক, নইলে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। এখন তোর চয়েস, তুই কোনটা করবি, এখানে নামবি নাকি বাড়ি যাবি, কোনটা? কোনোটাই নয়। তোর হাতে মেডিসিন দিয়ে দেব, তারপর তোর যা ইচ্ছা হয় করিস। আমার কোনো আপই নেই। কথার জালে আমাকে ফাঁসাতে পারবি না বুঝি। তাই এই বৃথা চেষ্টা আর করিস না। আমি হাতে কিচ্ছু লাগাবো না, কারণ যদি এখন মেডিসিন দেই তাহলে ওই মেয়েগুলোর স্পর্শ আমার গা থেকে চলে যাবে। সেটা আমি চাই না, তাই মেডিসিনও দিচ্ছি না। ওদের স্পর্শ নিয়েই থাকতে চাই আজ। ভাইয়ার কথা শুনে আবারও দুচোখ ভরে এলো আমার। তুই অনেক পাল্টে গেছিস রে ভাইয়া। কিভাবে আমার সামনে ওই মেয়েগুলোর কথা অনায়াসে বলে দিতে পারলি? ওদের ছোঁয়া চলে যাবে বলে হাতে ঔষধ দিবি না? ওদের মধ্যে এতটাই আসক্ত হয়ে গেছিস তুই, চোখ থেকে টুপটাপ পানি ঝরছে আমার। এক নতুন ভাইয়াকে আজ আবিষ্কার করলাম আমি, যে কিনা বুচি ছাড়া কারো গায়ে হাত দেয়নি। আজ সেই কুমির ছানা আমার সামনে যাচ্ছে তাই বলছে। বাসায় এসে গাল ফুলিয়ে রুমে বসে আছি আমি। যাবৎ ভাইয়ার সাথে কোনো কথা হয়নি আমার। ভাইয়ার হাতে কামড় কাটার পর অনেকবার কথা বলার চেষ্টা করেছি আমি, কিন্তু আমার সাথে একটাও কথা বলেনি ও। তাই চুপচাপ বসে আছি, কি দরকার অন্যকে বিরক্ত করার? তবে একটা ব্যাপার ভেবে পাচ্ছি না আমি, এই কুমির ছানা কেন আজ আমায় এত কিছু বলল? ভাইয়ার আমার উপর খুব রাগ প্লাস অভিমান হয়েছে তাই এমন করছে। আমিও একটু বেশিই করে ফেলেছিলাম, এটা উচিত হয়নি আমার। একবার যাব ওর কাছে না যাই। পা টিপে টিপে ভাইয়ার রুমের সামনে গেলাম আমি। ভাইয়া ল্যাপটপ হাতে বিছানায় বসে কাজ করছে। হাতের দিকে চোখ যেতেই অবাক আমি। এখনো ঔষধ দেয়নি। হাতের উল্টো পিঠে দিয়ে কপালে হাত দিলাম আমি। আল্লাহ, এই ছেলেকে নিয়ে কি করব আমি? আমার উপর রাগ করে এভাবে নিজেকে কষ্ট দিচ্ছে। চুপি চুপি ভাইয়ার সামনে দাঁড়ালাম আমি। ও এখনো ল্যাপটপে মুখ গুজে বসে আছে। ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য শুকনো কাশি দিলাম, কিন্তু তাতেও কোনো রেসপন্স নেই ওর। এবার বেশ রেগে গেলাম আমি, তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে ওর ঘা ঘেঁষে বসে পড়লাম আমি। কুমির ছানা মাথায় ঠাস করে একটা পচা ডিম ফাটাতে ইচ্ছা করছে আমার। ভাইয়া শোন না, আমাকে ডিস্টার্ব করিস না, কাজ করছি। এখন তুই যা, আর যদি জরুরি কোনো কথা থেকে থাকে তাহলে ঝটপট বলে ফেল। ভাইয়ার হাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি আমি। যদি এটাই প্রয়োজন হয়ে থাকে তাহলে আসতে পারিস। আমার এসব আলগা পীড়িতের দরকার নাই। তোকে কে বলল আমি এসবের জন্য তোর রুমে এসেছি? বয়েই গেছে তোর মতো কুমির ছানার সাথে পীড়িত করতে আমার। বাসায় কল দিব, আমার ফোনে ব্যালেন্স নাই, তাই তোর ফোনটা একটু দিবি? কোনো কথা না বলে চুপচাপ ফোনের দিকে ইশারা করল ও। ভাইয়ার ইশারায় বিছানা থেকে ফোন হাতে নিয়ে ধুম করে শুয়ে পড়লাম আমি। বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে লক খুলতে ব্যর্থ আমি। এই লক দেওয়া ফোন দিয়ে আমি কি করব, লকটা বল। আমি খুলে দিচ্ছি, দে। এই দেখ, হাত দেখিয়ে। আমার হাত আছে আর আঙ্গুলও আছে, এবার বলে ফেলো পাসওয়ার্ড কি? লাভ ইউ বুচি। ওয়াও, এত ভালোবাসিস। আনার কথায়ের পিঠে কোনো কথা বলল না ও। ফোন হাতে পেয়ে ইচ্ছামতো ঘাঁটতে শুরু করলাম আমি। এখানে শুয়েছিস কেন? ঘুম পেলে যা তোর রুমে গিয়ে ঘুরিমা, আমার এখানে কেন? আর ফোন ঘাঁটছিস কেন তুই, না বাসায় কল করবি? ধুর, তুই যেন কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছিস, খালি খিটখিট করিস। একটু ভালোবেসেও তো বলতে পারিস না। যেটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারিস সেটা বাস্তবে দেখাতে পারিস না।
ফালতু কথা ছাড় আর এখান থেকে ফুটট। জামু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আমি। ভাইয়া ল্যাপটপে মনোযোগ দিল। আমার পা ভাইয়ার পিঠ বরাবর আছে। আমার পা যত ওর দিকে এগুচ্ছে ও ততই সরে যাচ্ছে আর পেছনে ফিরে চোখ রাঙাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। অনেকক্ষণ এসব করার মুখ খুলল ভাইয়া। রেগে মেগে বলে উঠল, তুই কি রে, এতক্ষণ ধরে এসব কি করছিস? দেখতে পাচ্ছিস না কাজ করছি, তাও ডিস্টার্ব করছিস আমাকে? না জ্বালালে তোর পেটের ভাত হজম হয় তাই না? জানিসই যখন তখন জিজ্ঞেস করছিস কেন? তুই তো জানিস আর সবার সাথে কথা না বলে থাকতে পারি, কিন্তু তোর সাথে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারি না। আমার পেটের ভাত হজম হয় না। ভাইয়া এইবারের মতো ক্ষমা করে দে প্লিজ। তুই যা বলবি তাই শুনব। যা বলবো তাই শুনবি তো? হুম। এইবার লাইনে আসো বাছাধন। আমি তো এটাই চেয়েছিলাম। অনেক জ্বালিয়েছ, এবার তোমার বাচ্চামো ছাড়াবো আমি। এই সুযোগ তোকে জব্দ করার। ঠিক আছে, তোকে আমি ক্ষমা করতে পারি এক শর্তে। কি শর্ত? ভাইয়ার বিয়েতে আমার সাথে কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। আমি যা করতে বলবো তাই করবি, যা নিষেধ করব তা করবি না। এক কথায় আমার কথায় উঠবি, আমার কথায় বসবি, কি শুনবি তো? এত কিছু কি করে পারব? ভাইয়ার চোখ রাঙানো দেখে ওই শর্তে রাজি হয়ে গেলাম আমি। এইবার হাত দেখানে দেখ, এবার শান্তি হুম। কাঁদছিস কেন তুই? তুই আমায় মারবি, আঘাত করবি, আবার তুই কাঁদবি, এটা কেমন হলো বলতো? হুম, আমি তোকে মারব, কষ্ট দেব, আবার আমি তোকে ভালোবাসবো, আর কেউ নয়। আসলে আমি তখন খুব রেগে গিয়েছিলাম তাই এমন করেছি। তুই ওই মেয়েগুলোর সাথে এত হেসে হেসে কথা বলেছিলিস কেন? তো এই ব্যাপার। আমি তো তোকে রাগাতেই চেয়েছিলাম রে বুচি, তাই ইচ্ছা করে এসব করেছি। যাক গে, আর কাঁদিস না। তুই আমাকে রাগানোর জন্য এসব করেছিস, জানিস এসব দেখে কতটা কষ্ট পেয়েছি আমি। তখন মনে হচ্ছিল এই বুঝি ওরা আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে গেল। এত ভয় পাস কেন হুম? দুহাতের তালু দ্বারা আমার মুখকে ওর হাতের মধ্যে আবদ্ধ করে নিল ভাইয়া। তোর ভালোবাসায় উপর ভরসা নেই পাগলি, আমি তোর আছি, তোর ছিলাম আর তোরই থাকব। কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না। আর কাঁদিস না প্লিজ। এই দেখ তোর নাক থেকে পানি পড়ছে, ছি পচা মেয়ে, নাক পরিষ্কার কর। ভরসা আছে তবুও ভয় হয় যদিও হারিয়ে ফেলি। তোর টি শার্ট দে, আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার টি শার্ট কেন? ওখানে টিস্যু রাখা আছে দেখ। আমার তোর টি শার্টই লাগবে, নইলে মুছব না। ভালোবাসিস অথচ একটা টি শার্ট দিতে পারছিস না। এটা কোনো ধরনের ভালোবাসা? আমার ভালোবাসার পরীক্ষা নিতে যাস না বুচি, তোর থেকেও বেশি আমি তোকে ভালোবাসি। দাঁড়া আর কাঁদিস না। আমার পরনে যেটা আছে ওটা দিয়েই মুছে নে। না থাক, লাগবে না। একটু আগে কি বলেছিলাম মনে আছে? ভাইয়ারটি শার্ট দিয়ে নাক মুছে নিলাম আমি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। ওর পরনের জামা দিয়ে নাক পরিষ্কার করতে দিতেও দ্বিধাবোধ করল না। এইটুকু ঘেন্না ও হলো না ওর। সত্যি ভাইয়া, তুই আমাকে খুব ভালোবাসিস। সেটা বারবার প্রমাণ করেছিস তুই। আমিও যে তোকে খুব ভালোবাসি। আজকে সকলের উপস্থিতিতে লাবিব ভাইয়া আর লাবুর বিয়ের ডেট ফিক্সড হয়েছে। নেক্সট উইকে ওদের বিয়ে। এই খবরটা পেয়ে খুব এক্সাইটেড আমি। ভাইয়ার বিয়ে আর বেস্টুর বিয়ে, অনেক মজা করব আমি। এখন কথা হলো বেস্টুর গেস্ট হয়ে ওর বাসায় যাব নাকি ভাইয়ার বোন হয়ে এখানে থাকব, কোনটা করব? না থাক, ভাইয়া আমাকে নিজের বোনের মতো ভালোবাসেন, তাই উনার বোন হয়েই এ বাসায় থাকব আমি। লাবুকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। ও তো অবুঝ নয়। বিয়ে উপলক্ষে আজ শপিংয়ের জন্য বেরিয়েছি আমরা।
রোদ ভাইয়া, লাবিব ভাইয়া, আমি লাবু, মামুনি আর নাহিদ ভাইয়া। সব সময় আমি আর রোদ ভাইয়ার ঝগড়াঝাটি ঝামেলা দেখে অতিষ্ঠ সবাই, কিন্তু আজকে ঘটল তার উল্টো চিয়ে। আমি আর রোদ ভাইয়া চুপচাপ আছি, কারণ ফুপি স্ট্রিকট বলে দিয়েছেন আজকে যদি দুজনে ঝগড়া হয় তাহলে খুব বকবেন, এমনকি সবার সামনে গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন। তাই চুপ মেরে আছি আমরা। কিন্তু আজকে লাবিব ভাইয়া আর লাবুর মধ্যে তুমুল ঝগড়া চলছে, তাও আবার বিয়ের শাড়ি নিয়ে। ওরাও যে ঝগড়ায় কম সেটা আজই বুঝল সবাই। লাবু বেনারসি নেবে, কিন্তু ভাইয়ার বেনারসি পছন্দ না, সে তার বউকে লেহেঙ্গায় দেখতে চায়। কিন্তু লাবু নিজেকে বেনারসি দিয়ে সাজাতে চায়। না, আমি এটা নেব না, আমি বেনারসি নেব। কিছুতেই না, তুরিমি বেনারসি নেবে না। আমার অনেক দিনের ইচ্ছা তোমায় লেহেঙ্গাতে দেখব। সেই ইচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? আরে আমার ও তো বহুদিনের ইচ্ছা, আমি বেনারসি পরে বিয়ে করব, তার কোনো মূল্য নেই। আপনার ইচ্ছাগুলোই ইচ্ছা আর আমারগুলো কিছু না। ফুপ্পিয়ারে বাবা, তোরা এভাবে ঝগড়া করছিস কেন? দেখ, দুজনে মিলে একটা ডিসিশন নিয়ে যেটা ভালো লাগে ওটাই নে। না মামুনি, আমি যখন বলেছি লেহেঙ্গা তখন লেহেঙ্গাই নেব, আর কিচ্ছু নয়। আমিও বেনারসি ছাড়া কিচ্ছু নেব না। লাবিবা, তুরিমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। আমার ভালোবাসা দেখেছ, কিন্তু এখনো আমার রাগ দেখনি, তাই উল্টা পাল্টা কথা বলছ। রাগ শুধু আপনার একারই আছে তাই না? আপনি একাই মানুষ, আর কেউ মানুষই নয়। কারো পছন্দ অপছন্দের কোনো দাম নেই। রাগ আমিও দেখাতে পারি, আমিও রক্ত মাংসে গড়া মানুষ, পুতুল তো নই। ব্যাপারটা খারাপ থেকেও খারাপের দিকে চলে যাচ্ছে। ভাইয়ার রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে, পরে থামানো দায় হয়ে পড়বে। তোমরা কি শুরু করেছ দুজনে? এবার বাদ দাও, দুজনের মধ্যে যে কোনো একজন অন্তত থামো প্লিজ। লাবু প্লিজ মেনে নে না। তুইও আমাকে মানতে বলছিস রোজ। আমার চাওয়াগুলোর কোনো দাম নেই উনার কাছে। উনি যখন যা বলবেন তাই করতে হবে আমায়, আর কিছু বললেই সেটা উনার পছন্দ নয়। তাহলে উনার সবকিছু আমার পছন্দ হবে কেন? দেখ লাবু, তুই আমায় ভুল বুঝিস না। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কি, কিন্তু এভাবে দুজনে ঝগড়া করে তো সব মিটানো যাবে না। তার জন্য দুজনে মাথা ঠিক করে কথা বলতে হবে। এসব শোনার পর কারো মাথার ঠিক থাকার কথা নয় পিচ্ছি। প্লিজ ভাইয়া, অনেক হয়েছে, এবার থামুন। আমাকে যদি বোন ভেবে থাকেন তাহলে আমার একটা কথা রাখুন প্লিজ, আমি যা বলবো আপনারা তাই করবেন, কেউ কোনো আপই করবেন না। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। তবে তোর লাবুর দেখ মস্ত বড় প্রবলেম আছে কিনা। আমারও কোনো প্রবলেম নেই। তুই কি বলবি বল? লেহেঙ্গা আর বেনারসি দুইটাই নেব আমরা। কিন্তু বিয়েতে লাবু লেহেঙ্গা পরবে আর রিসেপশনে বেনারসি, প্রবলেম সলভ। ফুপ্পিয়ারে এটা তো মাথায় আসেনি, তাহলে দুজনে এতক্ষণ ধরে ঝগড়া করতে হতো না। থ্যাঙ্কস পিচ্ছি একটা সুন্দর সলিউশন দেওয়ার জন্য। তুমি তো খুব বুদ্ধিমান, তাই এটা মাথা থেকে বের হয়েছে। অনেকের মাথায় তো গোবরে ঠাসা, তাই ভালো কিছু মাথা থেকে বেরই হয় না। ভাইয়ার কথা শুনে রাগে ফুস করে উঠল লাবু, আপনি আমার মাথায় গোবর আছে বললেন? চুপ কর তো। ভাইয়া কখন এটা বললেন? উনি শুধু এটাই বলেছেন দোকানে এত লোক আছে, রোদ আর নাহিদ ভাইয়াও আছে, কিন্তু কেউই অন্য অপশন বলতে পারল না, এই আর কি। অহহ, সেটাই বল। এবার তুই দেখ, আমি একটু ওদিক থেকে দেখে আসি। ভাইয়া চল, তুইও আমার সাথে যাবি। আমি কেন যাব? তুই যা। আজব লোক তো তুই। ঠিক আছে থাক, আমি একাই যাচ্ছি। ফুপ্পি, তুরিমি বলেছিলে আমি একা একা যেন কোথাও না যাই, কিন্তু এখন আমি টি শার্ট কিনবো আর ভাইয়া যাবে না বলছে, তাই আমি একাই চলে যাচ্ছি। একদম না রোদ, তুই ওর সাথে যা। কিন্তু মোমকোনো কিন্তু নয়, আমি তোকে যেতে বলেছি। ভাইয়াকে নিয়ে চলে গেলাম টি শার্ট গ্যালারিতে আমি।
ওখানে গিয়ে অনেকগুলো দেখার পর একটা চয়েজ হলো আমার। ভাইয়াকেও সেমটি শার্ট দিলাম কিন্তু ওর পছন্দ হলো না। জোর করেই আমি নিয়ে এসেছি এটা। আমার জন্য একটা শাড়ি চয়েজ করেছিলাম আমি কিন্তু বজ্জাত কুমির ছানার জন্য সেটা আনতে পারলাম না আমি। আমার নাকি শাড়ি পরা নিষেধ। শাড়ি ঠিক ম্যানেজ করতে পারি না আমি। তাই শাড়ি না নিয়ে লেহেঙ্গা আর গাউন কিনে বাসায় ফিরে এলাম আমরা। আগামীকাল গায়ে হলুদ ভাইয়ার। আমাদের বাসায় দুদিন আগে এসে পৌঁছেছেন উনারা। লাবু আর ভাইয়ার হলুদ অনুষ্ঠান একই সাথে আমাদের বাড়িতেই হবে। লাবুরা কাল সকালে এসে পৌঁছে যাবে। গ্রাম থেকে নিতু আপু দাদু আর চাচ্চু এসেছেন। এই নিতুকে এখন কেন জানি সহ্য হয় না আমার। এসেই ভাইয়ার পিছন পিছন হাঁটা শুরু করে দিয়েছে ও। ভাইয়া ইগনোর করলেও মানছে না। ও যদি আমার কাজিন না হতো তাহলে এতক্ষণে মাথা ফাটিয়ে দিতাম আমি। শয়তান মেয়ে কোথাকার। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি আমি আর নিতু আপু। তখনই হন্তদন্ত হয়ে রুমে ঢুকল সিয়াম ভাইয়া, নাহিদ ভাইয়া আর রোদ ভাইয়া। এসেই আমার উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল ও। ভাইয়ার এমন কাণ্ড দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া কি হলো, এভাবে হা হয়ে তাকিয়ে আছিস কেন? দেখছিস না কেমন ঘামে একাকার হয়ে গেছি, ঘামগুলো একটু মুছে দে আর জুস বানিয়ে নিয়ে আয়। কি হহ, তোর মাথায় কি প্রবলেম আছে নাকি? সবার সামনে কি বলছিস, কি করছিস খেয়াল আছে তোর? ফিসফিস করে। এখন ভাইয়া আপুর সামনে আমি তোর সেবা করব নাকি? আমি পারবো না। আমার উপর থেকে হাত পা সরা। ভাইয়া আপু তো কি হয়েছে, ওরা তো সবটাই জানে, তাহলে প্রবলেম কোথায়? আমি পারবো না। নাহিদ, রোজ আমরা তো ওর বন্ধু, এটা কিছু নয়। তুমি দাও। আচ্ছা আমি কাজটা সহজ করে দিচ্ছি। সিয়াম আর নিতু চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। ভাইয়া আপু আর সিয়াম ভাইয়াকে নিয়ে বাইরে চলে গেল। আমি এখনো ওভাবেই বসে আছি। কি হলো এবার তো দে, কখন মমো চলে আসবে? উফ, এইটুকু কাজও করতে পারবি না? অরনা দিয়ে ভাইয়ার মুখ মুছে দিচ্ছি আমি আর ভাইয়া অপলক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আজ এত লজ্জা কেন পাচ্ছি নিজেই জানি না আমি। লজ্জায় ভাইয়ার দিকে তাকাতে পারছি না। মুখ মুছিয়ে দেওয়া শেষ হতে খপ করে আমার হাত ধরে কাছে টেনে নিল ভাইয়া। কেমন একটা ঘোরের মধ্যে আছে ও। হাত দিয়ে স্লাইড করতে করতে আমার চুলগুলো কানের নিচে গুজো দিয়ে বলে উঠল, জানিস আজ প্রথম তোকে কাছে পেতে খুব ইচ্ছা করছে আমার। মন চাইছে কালই তোকে ঘরে তুলি। ভাইয়ার বিয়েটা মিটে গেলেই তোকে আমার করে সারা জীবনের জন্য নিয়ে আসব আমি। কথাগুলো বলেই আমার দিকে এগুচ্ছে ও। হুট করেই আমার গালে কিস করতে যাবে, তখনই দাঁড়িয়ে পড়লাম আমি। কি হলো, এভাবে দাঁড়িয়ে গেলি কেন? আমাকে ডিস্টার্ব করা ছাড়া কি তোর কোনো কাজ নেই নাকি? দিলি তো মুডটা খারাপ করে। আমি তোর জন্য জুস নিয়ে আসছি। আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছিস বুঝি? পালিয়ে তুই যাবি কোথায়? ধরা তোকে আমার কাছেই দিতে হবে। কিছু না বলে হালকা হেসে চলে গেলাম আমি। রান্নাঘরে গিয়েই নাগিন ড্যান্স দিতে ইচ্ছা করছে আমার। কুমির ছানা আমায় কিসি দিতে চেয়েছিল ভেবেই লজ্জায় মরে যাচ্ছি আমি। অন্যদিকে খুশিও যেন আজ ধরছে না আমার। কিছুক্ষণ পরে জুস হাতে ফিরে এলাম আমি। এতক্ষণে সিয়াম ভাইয়া, নাহিদ আর আপু চলে এসেছে। ভাইয়ার হাতে জুস দিতেই আমার দিকে সন্দেহের দৃষ্টি নিয়ে তাকালো ও। অনেকক্ষণ গরম থেকে কষ্ট করে আমার জন্য এটা বানিয়েছিস? জুসের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আগে তুই খা, তারপর আমি খাব। এটা কি দেখছি আমি? কুমির ছানার এত দরদ আমার জন্য ভাবতে পারছি না। এটা কি সত্যি নাকি আমার কল্পনা? নাহুদ প্লাস সিয়ামোবাব, কত প্রেম তোর ভাই।
রোজ খেয়ে নাও আপই করো না। থাকবে না বউ তো আমার একটাই নাকি? নে খা, কতক্ষণ এভাবে ধরে থাকব? যাক খেয়েই নি, ভালোবেসে দিচ্ছে যখন, তাছাড়া এতে যদি নিতু আপুর একটু শিক্ষা হয়। গ্লাস হাতে কিছুটা খেয়ে ভাইয়াকে দিয়ে দিলাম আমি। এইবার ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম বুচি সেদিনের মতো আজকেও করলার জুস নিয়ে এসেছে, তাই ওকে দিয়ে টেস্ট করালাম, এই আর কি বলে 32 দাঁত বের করে কেলাতে শুরু করল ও। ইচ্ছা করছে সবগুলো দাঁত ভেঙ্গে দেই। হারানজাদা কুড়িমির ছানা, আমি কোথায় ভাবলাম ভালোবেসে দিচ্ছে, কিন্তু না, উনি আমাকে অবিশ্বাস করে শুধু টেস্ট করানোর জন্য করেছে। হায় আল্লাহ, এত বোকা কেন আমি? চলবে।